আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা গোল এ প্লাসের এইচএসসি ইংলিশের আরেকটা টপিক পড়বো, ইংলিশ গ্রামারের গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস অর ফ্রেজ। যেখানে তোমাকে অপশন দেওয়া থাকবে, জাস্ট পিক করে গ্যাপে বসাইতে হবে। এবং আমার মনে হয় এইটা ইংলিশের ২টা পেপারের সবথেকে ইজি কোয়েশ্চেন। কেন? কারণ তুমি দেখবা ঘুরে ফিরে ১০টা ১২টা থেকেই বারবার ওই ১০টাই আসতেছে। এবং তুমি যদি মোটামুটি ১০টা কোয়েশ্চেন প্র্যাকটিস করো তাহলে ভুল হওয়ার সুযোগ নেই। যদি ওই ফ্রেজ বা ওয়ার্ডসগুলোর মিনিং জানো এবং মোটামুটি কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করো, ভুল হওয়ার জায়গায় নেই। তো চলো, কোন কোন স্টেম থেকে প্রশ্ন হয় সেটা আগে আমরা দেখব, কোন কোন ফ্রেজ থেকে মিনিং দেখব, কিভাবে ব্যবহৃত হয় দেখব প্রথমে, তারপর যে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওকে, লেটস স্টার্ট। প্রথমেই দেখো, প্রথমে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ফ্রেজগুলো বা ওয়ার্ডসগুলো। প্রথমে আসে দেয়ার। তুমি দেখবা একটা গ্যাপ আছে, তারপরে এরকম কোন একটা ভার্ব দিয়ে, সাধারণত বি ভার্ব থাকে গ্যাপটার পরে। তো এরকম ক্ষেত্রে দেয়ার ব্যবহৃত হয় এবং মিনিংটা কি হয় দেয়ারের ক্ষেত্রে? দেয়ার কোনো কিছুর অস্তিত্ব বোঝায়। যেমন দের ইজ আ পন্ড ইন মাই ভিলেজ, আমার গ্রামে একটা পুকুর আছে। তো আমি একটু লিখি। আচ্ছা, এখানে লেখা আছে, দেখো একটা এক্সাম্পল আছে, দের ইজ আ হসপিটাল নিয়ার মাই হাউস। তো প্রথমেই বলি যে এখানে অর্থটা কিরকম, যে আমার বাড়ির পাশে একটা হসপিটাল আছে। তো এখানে জাস্ট একটা বস্তুর অস্তিত্ব বুঝাচ্ছে যে ওটা আছে। সব জায়গাতে দেয়ারের ব্যবহার যেখানে আছে সেখানে দেখবা কোনো একটা কিছুর এক্সিস্টেন্স বুঝাইতে, জাস্ট একটা কোশ্চেন প্যাটার্ন ফলো করতে, একটা সেন্টেন্সের প্যাটার্ন ফলো করতে দেয়ারটা ব্যবহার করা হয়। আলাদা কোনো মিনিং এখানে দেয়ারের নাই। তো এখানে এক্সিস্টেন্স বোঝায়, অন্য কোনো বস্তুর এক্সিস্টেন্স বোঝাইতে দেয়ার হেল্প করে। এবং এরপরে সাধারণত বি ভার্ব থাকে, সাধারণত দেয়ারের পরে আমরা বি ভার্ব পাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাতে তুমি এইরকম প্যাটার্ন পাবে। ওকে, তো দেয়ারটা আমরা খুব কমনলি দেখবো, জাস্ট এতটুকু দেখো। এবং এরপর তোমরা এমনিতে দেয়ার খুবই ইজি, দেয়ার দিয়ে যে প্রশ্নগুলো হয় তো এমনিতে তোমরা পারবা যদি দেখো। ওকে, এরপর দেখো খুব কমন একটা স্টেম যেখান থেকে প্রশ্ন হয়, লেট অ্যালোন। লেট অ্যালোন খুবই কমন এবং এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয়। তো লেট অ্যালোন মানে কি? আমরা যখন দুইটা কাজের বা দুইটা জিনিসের তুলনা করি, সেই ক্ষেত্রে যদি তুলনাটা এমন হয় যে তুলনা করাই যায় না, যেমন আমার ধরো পায়ে ব্যথা লাগছে, আমি কোনোভাবে উঠে দাঁড়াইতে পারছি না, পায়ের উপর ভর দিতে পারতেছি না, আমি দৌড়ানোর চিন্তা করছি। তাইলে এই যে আমি উঠে দাঁড়াইতেই পারতেছি না, চিন্তা করতেছি দৌড়ানোর, তাইলে দাঁড়ানো কোথায় আর কোথায় দৌড়ানো, এই দুটো জিনিসের তুলনা হয়? হয় না। আমি না হাঁটতে পারবো তারপর দৌড়ানোর চিন্তা করো, আমি তো উঠে দাঁড়াইতেই পারতেছি না। তো যখন এরকম তুলনা করা যায় না, এরকম দুইটা বস্তুর কম্পারিজন করা হয়, তখন সেখানে লেট অ্যালোন বসে। দেখো কিরকম এক্সাম্পল আছে এখানটাতে, হি ক্যানট রিড লেট অ্যালোন রাইট। সে পড়তেই পারে না, সে লিখবে কিভাবে? তাইলে এরকম ক্ষেত্রে তুমি দেখবা যে এরকম দুইটা বস্তু তুলনা করা হচ্ছে যেখানে আসলে তুলনাই খাটে না। বা একটা মানুষ বা একজন পার্সন একটা কাজ করতে পারে না এবং পরবর্তীতে আরেকটা কাজ ইন্ডিকেট করছে, প্রথম কাজটা করতে না পারলে দ্বিতীয় কাজ না করতে পারার প্রশ্নই আসে না। সে একটা, ধরো সাইকেল কিনতে পারে না, সে একটা কার কেনার চিন্তা করতেছে, সাইকেল কিনতে পারে না, কি করে কার কিনবে? এই সকল ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। এইটাও খুব কমন একটা প্যাটার্ন। ঠিক আছে, ওকে, এরপর আমরা পরেরটাতে যাই। পরের স্টেম কি আছে দেখি আমরা, ওয়াজ বর্ন। এটাও খুব কমন একটা জিনিস, একটু মাথায় রাখবা, জন্ম নেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলতো? বর্ন। বোর্ড থেকে আসছে শব্দটা বর্ন, এবং সবসময় দেখবা এটা প্যাসিভ ফর্মে ব্যবহৃত হয়, ওয়াজ বর্ন। ঠিক আছে, মৃত্যুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ডাই। সাধারণত ডাইট, কারণ অলরেডি মারা গেছে এরকম ক্ষেত্রে, কারণ মৃত্যু তো আমরা অনুমান করতে পারি না। তো মৃত্যুটা সাধারণত পাস্ট ফর্মেই ব্যবহৃত হয়, জন্ম একই রকম পাস্ট ফর্মে। দেখবা ডাইটা সবসময় অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়, আর বর্নটা সবসময় প্যাসিভে লেখা হয়। এর কারণ কি? এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন হয়, এখান থেকে মনে রাখবা। জন্ম কেউ একা নিতে পারে না কখনো, জন্মতে অ্যাসিস্ট লাগে মানুষের। কিন্তু তুমি ধরো মৃত্যুর কথা যদি চিন্তা করো, মানুষ মৃত্যু ঠেকাইতে চায়, কেউ কি কাউকে মরতে হেল্প করে না, মানুষ চাই বরং বেঁচে থাকুক মানুষটা। তো এই জন্য মৃত্যু একা একা হয়, একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এজন্য এটা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় অলওয়েজ। ওয়াজ ডাইড, অমুক ওয়াজ ডাইড কখনো দেখবা না, বাট অলওয়েজ অমুক ওয়াজ বর্ন এই ফর্মেটে ব্যবহৃত হয়, যেহেতু জন্ম একা নেওয়া যায় না, সো এটা অলওয়েজ প্যাসিভ, এন্ড ডাই ভার্বটা অলওয়েজ প্যাসিভ ফর্মেটে, অ্যাক্টিভ ফর্মেটে ব্যবহৃত হয়। ঠিক আছে,
তো এখানে ওয়াজ বর্ন কিভাবে ব্যবহৃত হয়, এখানে সাধারণত কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে লেখা হয় একটা সেন্টেন্স যেখানটাতে হয় তার জন্মস্থান বা জন্মসাল উল্লেখ থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, শি ওয়াজ বর্ন ইন ঢাকা, প্লেসের কথা উল্লেখ আছে। তো এইগুলা তুমি দেখলেই পারবা। জাস্ট একটু মনে রাখো কোনটা অ্যাক্টিভ ফর্মেটে ব্যবহৃত হয়, কোনটা প্যাসিভে। এরপর হচ্ছে উড র্যাদার। দুইটা জিনিস আছে একরকম, একটা হচ্ছে উড র্যাদার আর একটা হচ্ছে হ্যাড বেটার। দুইটার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে, অনেক সময় তোমরা পার্থক্যটা বুঝতে পারো না। উড র্যাদার মানে বরং, বা বরং মানে কি, এইটা না বরং ওইটা, বা এটা না ওটা, এটা না কিন্তু ওটা, এরকম বোঝায়। আর হ্যাড বেটার মানে উচিত, শুড। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। উড রাদার, যেখানেই তুমি উড রাদার দেখবা দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন থাকবে এবং দুইটা থেকে তুমি একটা পিক করবা, যে আই উড রাদার ডাই দেন বেগ, আমি ভিক্ষা করার থেকে বরং মরেই যাব। তো এখানে ভিক্ষা করা এবং মরা দুইটাকে কম্পেয়ার করা হচ্ছে। কিন্তু তুমি যখন হ্যাড বেটার ব্যবহার করবা তখন কিন্তু এরকম তুলনা না। জাস্ট আমরা শুড যেখানে ব্যবহার করি, যে আই শুড রিড, আমার পড়া উচিত, আই শুড রিড, এখানে তুমি বলতে পারো আই হ্যাড বেটার রিড, আমার বরং উচিত পড়াশোনা করা। তাহলে জাস্ট এতটুকু মনে রাখো, র্যাদার যেখানে পাবা সেখানে দুইটা জিনিসের কম্পারিজন থাকবে, এবং যেখানে কম্পারিজন সেখানে দেন, উড র্যাদার যুক্ত সেন্টেন্সে দেন যুক্ত থাকে। দেন, তুলনার ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করছি, দুইটা জিনিসের তুলনা করছো তুমি, কোনটা ভালো সেই ক্ষেত্রে। আর হ্যাড বেটারের ক্ষেত্রে জাস্ট তুমি শুড মাথায় রাখো, যেখানে শুড ব্যবহৃত হয় সেখানেই আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। তো এখানে দেখো উড রাদার মানে প্রিফার বলেছে, ওই যে বরং এটা না ওইটা, আমরা চুজ করতেছি দুটোর মধ্যে, প্রিফার করছি, পছন্দ করছি। এক্সাম্পল কিরকম হতে পারে, আই উড রাদার স্টে হোম। এখানে অবশ্যই এর আগে একটা কথা বলা হয়েছে যে আমি আজকে বাইরে যাব না, বা এরকম ধরো সেন্টেন্সটা যে আই উড রাদার স্টে হোম দেন গোয়িং আউট, আমি বরং বাসায় থাকবো বাইরে যাওয়ার থেকে। তো এখানে এই সেন্টেন্সটার একটা পোর্শন কাটা গেছে, এই জন্য তুমি পুরোটা দেখতে পাচ্ছ না, বাট এখানে ওই দুইটা জিনিসের তুলনা করা হয়েছে, আমি বরং বাসায় থাকবো, নিশ্চয়ই অন্য একটা কাজ করার থেকে, বা অন্য একটা কাজ না করে আমি বাসায় আছি। ঠিক আছে, তো এটা পুরো সেন্টেন্সটা থাকবে তোমার তখন। তাইলে আই উড রাদার স্টে হোম, এখানে উড রাদার বলতেছে যে বরং আমি বাসায় থাকবো, আর একটা কাজ করবো না। ওকে, এরপর আমরা পরে যাই অ্যাজ সুন অ্যাজ। এটা তো সবাই জানো, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই একটা কাজ হচ্ছে ওর সাথে সাথে আর একটা কাজ হয়ে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, যত দ্রুত তত। তো এটা ইমিডিয়েটলি আপনার সাথে সাথে, কোনো কাজ যখন একটার সাথে সাথে আরেকটা হয় তখন সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, এবং এর অর্থ কি, সাথে সাথে। এক্সাম্পল, কল মি অ্যাজ সুন অ্যাজ ইউ অ্যারাইভ, আমাকে তুমি ফোন করিও যখনই তুমি পৌঁছায় যাবে তখন। তাহলে পৌঁছে যাওয়ার সাথে সাথে তুমি আমাকে কল করবা। তাইলে এখানে দুইটা কাজ প্রায় কাছাকাছি সময় আসছে। কল মি, আমাকে কল করিও কখন, তুমি যখন পৌঁছায় যাবা। একটু সামান্য আগে পরে হয়, যেমন তুমি পৌঁছাবা, ঘরে ঢুকবা, তারপরে তো কল করবা। বাট আমি বলতেছি হ্যাঁ, দুইটা কাজের মধ্যে একটু পার্থক্য থাকবে, বাট যেই না তুমি ঘরে ঢুকবা তখনই সব কাজ বাদ দিয়ে আগে আমাকে কল করবা। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপার তোমরা জানো। নো সুনার হ্যাড তো জানোই, জাস্ট অ্যাজ সুন অ্যাজ এর নেগেটিভ ফরম্যাট। এরপরে এই যে নো সুনার হ্যাড চলে আসছে, তো নো সুনার হ্যাডও একই রকম, বাট এখানে যে হ্যাড আছে এই জন্য এটা অলওয়েজ পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, এবং এরপরে যে ভার্বটা আসে সেটা কিন্তু এই V3 ফরম্যাটে বসে। কিসের জন্য, হ্যাডের জন্য V3 হয়ে যায় এরপরে কোনো ভার্ব থাকলে। তো এটা ফান্ডামেন্টাল জিনিস, আর অর্থ জাস্ট একই রকম, অ্যাজ সুন অ্যাজ এর মতো ওটা আমরা দেখেছিলাম অ্যাফার্মেটিভ ছিল, এটা নেগেটিভ, জাস্ট এতটুকু পার্থক্য, অর্থের তাছাড়া কোনো পরিবর্তন নাই। যেমন দেখো, নো সুনার হ্যাড হি অ্যারাইভড, যেই না সে পৌঁছে গেল, দেন ইট রেইনড, অমনি বৃষ্টি শুরু হইলো। তাহলে তার পৌঁছায়নি, তা পৌঁছাইতেই বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ সে পৌঁছাইতে পারতে না পারতে বৃষ্টি শুরু হয়েছে। তুমি এখানে অ্যাফার্মেটিভ ওয়েতে বলো বা নেগেটিভ ওয়েতে বলো, যেভাবেই বলো না কেন অর্থ কিন্তু একই রকম। সে পৌঁছাইতে না পৌঁছাইতেই বৃষ্টি হয়েছে, বা পৌঁছানো মাত্রই বৃষ্টি হয়েছে, পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি হয়েছে, একই রকম মিনিং। ঠিক আছে, একই অর্থ দেয়, এখানেও দুইটা কাজের কম্পারিজন। এরপর আসো হোয়াটস লাইক। এখানে একই রকম দেখতে দুইটা জিনিস আসে, এবং দুইটাই এরকম স্টেম আছে যেখানটাতে পরপর দুইটা গ্যাপ থাকে। একটা হচ্ছে হোয়াটস লাইক, আর একটা হচ্ছে হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক। অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও কোনখানে কি ব্যবহার করবো। তো এখানটাতে শর্টকাট হচ্ছে, হোয়াটস লাইক বলতে জিনিসটা আসলে কেমন তার কোয়ালিটি বোঝায়,
এখানে জিনিসটাতে দেখা যাইতে হবে এমন ব্যাপার না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এখানে দেখো লুক বলে একটা শব্দ আছে, ওই জিনিসটার অ্যাপিয়ারেন্স কেমন সেটা বোঝায়। যেমন আমি যদি বলি যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে কেমন, হোয়াট ডাজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ লুক লাইক, এখানটাতে জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে অ্যাপিয়ারেন্সটা কেমন এটা বোঝাচ্ছে। ওকে, এরপর আমি যদি বলি আজকের ওয়েদারটা কেমন, তখন তুমি এখানে ওয়েদার দেখা যায় না, সো তুমি হোয়াটস টুডেজ ওয়েদার লাইক এভাবে ব্যবহার করো। ঠিক আছে, সো যদি চোখে দেখতে পাও সেই ক্ষেত্রে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক এই ফরম্যাটটা যাবে। আর যদি চোখে দেখানো যায় জাস্ট কোয়ালিটি সম্পর্কে বলে, এই যে দেখো হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক, সেই ক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করবো। ওকে, এখানে হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, সংক্ষেপে হোয়াটস লেখা হয়। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, জানো না? আর একটা আছে, তোমরা কনফিউজড হয়ে যাও, ইট আর ইটস এর পার্থক্য। ইট বা এখানে যদি তুমি ইটস লেখো, ইট ইট থেকে আসছে দুইটা, তোমরা জানো ইট মানে ইহা, এখান থেকে দুইটা সামান্য পরিবর্তিত হয়ে একটা আসছে ইট, যেখানে অ্যাপোস্ট্রফি নেই, জাস্ট একটা এস, আরেক জায়গায় অ্যাপোস্ট্রফি এস। তো এখানে এই যে ইটস দেখতেছো, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, সরি পজেসিভ ফর্ম। আমরা বলি না যে এটা এটার, সে তার, তো এটা হচ্ছে ইহার, ইহা ইহার, এটা হচ্ছে পজেসিভ ফর্ম। আর এই যে ইটস, এটা হচ্ছে ইট ইজ। তাহলে মনে রাখিও, ইট অ্যাপোস্ট্রফি এস মানে ইট ইজ, এন্ড ইটস এটা পজেসিভ ফর্ম। ওকে, তাহলে এইটা ভুল করা যাবে না, হোয়াট মানে কিন্তু হোয়াট ইজ, অনেক ক্ষেত্রে হোয়াট ইজও আমাদের ইউজ করতে হয়। এরপর দেখো হ্যাড বেটার আমি অলরেডি বলে ফেলেছি, শুড এর পরিবর্তে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝায়। যদি কোনো কাজ আমাদের বাধ্য হয়ে করতেই হয়, এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু, অনেক ক্ষেত্রে মাস্ট ব্যবহার করি। তো মাস্টের জোরটা আসলে হ্যাভ টু হ্যাজ টু থেকে একটু বেশি, যদিও একই রকম প্যাটার্নে ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু গো টু স্কুল, মানে কি আমাকে স্কুলে যেতেই হবে। একইভাবে তুমি বলতে পারো আই মাস্ট গো টু স্কুল, আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। তো জাস্ট মাস্টের ক্ষেত্রে জোরটা একটু বেশি প্রদান করা হয়, অবশ্যই শব্দটা আসে। আর এখানে নর্মালি তোমার যদি কোনো বাধ্যবাধকতা থাকে যে ওই কাজটা আমাকে করতেই হবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করি। যেমন আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতেই হবে যে কোনো মূল্যে। ঠিক আছে, এটাও খুব ইজি, খুবই ইজি একটা প্যাটার্ন, জাস্ট কয়েকটা কোশ্চেন সলভ করলেই পেরে যাবা। এই যে দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা দেখে ফেলেছি অলরেডি। আস্কিং অ্যাবাউট অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সটা কেমন, জিনিসটা দেখতে কেমন সেটা বুঝাই। ওকে, এটা আমরা বলে ফেলেছি। এরপর দেখো হোয়াট ইফ। হোয়াট ইফ মানে এমন যদি হয় তবে কি হবে, প্রশ্ন করবা তুমি, এমন যদি হয় তাহলে কি হবে। যেমন এখানে হোয়াট ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, বৃষ্টি হলে কি হবে। তাইলে হোয়াট ইফ মানে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, ইফ মানে কি যদি, যদি কি বা বলতে আমরা কিছু আসলে মিন করতে পারি না। সো জিনিসটা এরকম, হোয়াট ইফ সামথিং হ্যাপেন্স মানে কি হবে যদি এটা ঘটে, কি ঘটে সেটা সেন্টেন্সের শেষেই থাকবে। হোয়াট ইফ ইট রেইনস, কি হবে যদি বৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে পসিবল রেজাল্ট বোঝায়, যদি একটা কাজ হয় তাহলে এর রেজাল্ট কি হবে। যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব কেমনে, তাহলে এরকম পসিবল রেজাল্ট বুঝাইতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। এবং সাধারণত এটা একটু বিস্ময় বুঝায়, যে আমি এক্সপেক্ট করিনি এরকম কোনো কাজ ঘটতেছে, তাইলে এখন কি হবে, আয় হায় আমি এক্সপেক্ট করলে তো রেজাল্ট আমি অনুমান করতামই, এমন কিছু হয়েছে রেজাল্ট আমি অনুমানই করি নাই। ঠিক আছে, ওকে। এরপর দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো, তুমি জানো অ্যাজ ইফ অ্যাজ দো মানে তুলনা বুঝায়। কিরকম তুলনা, যেখানে আসলে বাস্তব কিছু নয়, অবাস্তব কাল্পনিক তুলনা। যেমন ধরো যে সে একটা মেয়ে ভালো মতো কথা বলতে পারে না, এমন একটা ভাব করে কথা বলতেছে যে মনে হইতেছে সে কোথাকার বিতার্কিক তার ঠিক নাই। তাহলে এরকম যখন ভান করি আমরা কোনো কিছু, অ্যাকচুয়ালি আমরা হয়তো সেটা না, বাট আমরা ভান করি, এই সমস্ত ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করা হয়। দেখো হি টক্স অ্যাজ ইফ হি নোস অল, নোস এভরিথিং, তাইলে সে এমন ভাবে কথা বলে মনে হয় যে সে সবকিছু জানে। তাইলে এই যে অ্যাজ ইফ দিয়ে তুলনা করা বোঝাচ্ছে, কি তুলনা, যে তার জানা এবং অ্যাকচুয়ালি সে কি সেটার তুলনা। তার জানার লেভেলটা কত কিছু না, কিন্তু ভান করে কি সবকিছু জানে। তাহলে এখানটাতে এরকম তুলনা বোঝাবে যেটা প্রকৃতপক্ষে সত্য না, অবাস্তব, মিথ্যা তুলনা। ঠিক আছে, এবং তোমরা জানো অ্যাজ ইফ অ্যাজ এর পরে যে
পোর্শনটা আসে, যে পরবর্তী পোর্শনটা যে ক্লজটা আসে, সেখানে অলওয়েজ পাস্টে ওয়্যার ব্যবহৃত হয়, কখনো ওয়াজ ব্যবহৃত হয় না, অলওয়েজ ওয়্যার। এবং রুলটা নিশ্চয়ই জানো, P1 P2 P3 রুল, অলওয়েজ ওয়্যার ব্যবহৃত হয়। P1 P2 P3 রুল জানো, প্রথম অংশ প্রেজেন্ট হইলে পরেরটা আমরা পাস্টে লিখি, এখানে নিউ হইতো, আর প্রথম অংশ পাস্ট হইলে পরেরটা পাস্ট পারফেক্টে লিখি। ঠিক আছে, অলওয়েজ ওয়্যার ব্যবহার করি পাস্টে। ওকে, এরপর আসো উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে হচ্ছে আমরা ধরো কাউকে রিকোয়েস্ট করতেছি যে দয়া করে আপনি কি আমার এই গিফটটা নেবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটু পলিটলি কি বলতে পারি, যে আমার এই গিফটটা নিলে কি আপনি কিছু মনে করবেন, আপনি রাগ করবেন। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। এখানে ডিরেক্টলি আপনাকে কিছু মনে করবেন এরকম বোঝায় না, আপনি কি দয়া করে এটা নিবেন, নিলে কি আপনার কোনো সমস্যা হবে, আপনি রাগটা করবেন, এটা পরের ব্যাপার। বাট অ্যাকচুয়ালি আমরা কাইন্ডলি কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করি। উড ইউ মাইন্ড তাহলে পলিট রিকোয়েস্ট বুঝে, ঠিক আছে। যেমন দেখো, উড ইউ মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমাকে সাহায্য করলে কিছু মনে করবেন, বা দয়া করে আমাকে সাহায্য করবেন। এখানে তো কিছু মনে করবেন না, আমাকে সাহায্য করবে কিনা সেটাই খুব খুব পলাইটলি আস্ক করেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা রুল আছে, সেটা হচ্ছে উড ইউ মাইন্ডের পরে অলওয়েজ ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি, উড ইউ মাইন্ডের পরে ভার্ব থাকলে অলওয়েজ আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। ওকে, এরপর আসো পরেরটাই, লেস্ট। এটাও তুমি জানো, লেস্ট মানে নতুবা। লেস্ট মানে কি, নতুবা। এখানে লেস্ট যুক্ত সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে, দুইটি ক্লজ থাকে। এবং রুল হচ্ছে লেস্টের পরে যে ক্লজটা থাকে সেখানে স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, এই ফরম্যাটটা ব্যবহৃত হয়। লিস্টের পরে সাবজেক্ট আসবে, তারপর শুড আসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, ঠিক আছে। এটা হচ্ছে লিস্টের রুল। এবং দুইটা ক্লজ হয়, ক্লজের একটা মিনিং এর ব্যাপার আছে, তো আমরা কিভাবে বুঝবো। মিনিং এর ক্ষেত্রে প্যাটার্নটা এরকম, দুইটা ক্লজের ক্ষেত্রে প্রথম কাজটা তুমি যদি না করো তাহলে দ্বিতীয় কাজটা হবে, বা তুমি যদি প্রথম কাজটা করো তাহলে দ্বিতীয় কাজটা হবে না, এরকম বুঝাই। অর্থাৎ একটা হইলে আর একটা হবে না। যেমন এখানে দেখো, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, লেস্ট ইউ ফল, তুমি ধীরে হাঁটো নাইলে পড়ে যাবে। তাহলে দেখো, তুমি যদি ধীরে না হাঁটো অর্থাৎ দ্রুত হাঁটো তাহলে পড়ে যাবে, হ্যাঁ। তাহলে এইটা না হলে এটা হ্যাঁ, তুমি যদি ধীরে না হাঁটো তাহলে পড়ে যাবে। আর এটা যদি হ্যাঁ হয়, ওয়াক স্লোলি, অর্থাৎ তুমি ইয়েস আমি ধীরে হাঁটতেছি, তাইলে কি তুমি পড়বে না, তখন না। অর্থাৎ এইটা হইলে এটা হবে না, এটা না হইলে এটা হবে, এরকম একটা কম্পারিজন বোঝায়, ঠিক আছে। লিস্ট এন্ড দিস রুল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সব ক্ষেত্রে এটা রাইট ফর্ম ভার্বে লাগে, ইভেন অ্যাডমিশনের সময় লিস্ট থেকে প্রচুর প্রশ্ন হয়। হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা তোমরা জানো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে যথেষ্ট হয়েছে, এখন কোন একটা কাজ করার পিক টাইম, এখন করতেই হবে, টাইম হ্যাজ বিন পাস্ট, এরকম বোঝায়। তো দেখো, এখনই করতে হবে, অর্থাৎ ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম মানে এখনই সময় কাজটা করার, আর টাইম নাই, এরপরে সময় তো চলেই যাবে, এরকম বোঝায়। তো এখানে রুল আছে, তোমরা জানো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তখন আমরা পাস্ট ইনডিফিনাইট করি ওই ক্লজটাকে, আর যদি সাবজেক্ট না থাকে তখন আমরা ইনফিনিটিভ করি। যদি সাবজেক্ট না থাকে, ধরো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম উই লেফট, যদি উই না থাকতো, ইট ইজ টাইম শুধু লিভ থাকতো, তখন কি হইতো, তখন সাবজেক্ট না থাকলে আমরা কি বললাম, ইনফিনিটিভ করি, অর্থাৎ টু প্লাস ভার্ব করি। তখন উই না থাকলে ইট ইজ টাইম টু লিভ, ইট ইজ টাইম টু লিভ when there is no subject, তখন আমাদেরকে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে। এটা অ্যাডমিশনের কোশ্চেন, তোমাদেরও আসে, ঠিক আছে। সো দ্যাট ইন অর্ডার দ্যাট, তোমরা জানো সো দ্যাট ইন অর্ডার দ্যাট বলতে উদ্দেশ্য বুঝাই। প্রথমে এখানে দুটো ক্লজ থাকে এবং প্রথম কাজটা আমি কেন করছি সেই উদ্দেশ্যটা সেকেন্ড ক্লজে উল্লেখ থাকে। যেমন দেখো, স্টাডি হার্ড, তাহলে প্রথম কাজটা কি, পড়াশোনা করা। কিরকম পরিশ্রম, কঠোর পরিশ্রম। স্টাডি হার্ড এর কারণ কি, কেন করব আমি, সেটা পরের ক্লজে স্টেট করা আছে। সো দ্যাট ইউ সাকসিড, যাতে করে তুমি সফল হইতে পারো। তাইলে এপাশে কি থাকে, কোন একটা কাজ থাকে, কাজটা কেন করতেছি পারপাসটা লেখা থাকে পেছনে পরের ক্লাসে, ঠিক আছে। সো দ্যাট ইউ সাকসিড, আই সাকসিড। তো এখানটাতে এখানে কোনো কিছু দেয় নাই, ক্যান থাকে সাধারণত, ক্যান বা কুড বসাইতে হয় টেন্স অনুযায়ী, হ্যাঁ। সো দ্যাট ইউ ক্যান সাকসিড, এখানে একটা ক্যান হবে। সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর পরবর্তী পোর্শনে ক্যান
কুড, এরকম ফ্র্যাগমেন্টগুলো বসে আমাদের টেন্স অনুযায়ী। টেন্স যদি প্রেজেন্ট হয় ক্যান বসবে, পাস্ট হইলে কুড বসবে। এটা কিন্তু রুলের মধ্যে পড়ে। ওকে, তাহলে মোটামুটি এই যে ফ্রেজগুলো তোমরা দেখেছো, এখান থেকেই 99% কোশ্চেন হয়। যদি তোমার লাক খুব খারাপ হয়, হয়তো একটা কোশ্চেন বাইরে থেকে হইতেও পারে, বাট আই উইশ হবে না ইনশাল্লাহ। তো চলো আমরা এখন কোশ্চেন প্র্যাকটিসে যাই, দেখি কিরকম কোশ্চেন হয়। আপুর সব কথা তো বিশ্বাস করা যাবে না, বিগত বছরের প্রশ্ন দেখতে হবে অবভিয়াসলি। তো দেখো এখানে প্রথমে বিশাল একটা কোশ্চেন, বাবা কত বড় কোশ্চেন, দেখে ভয় পাওয়া যাবে না? এমনিতেই তোমাদের বারবার বলতে চাই, তোমরা জানো যে এখান থেকে যে প্রশ্ন সহজ হয় এটা আমার থেকে তোমরা ভালো জানো। প্রথমে দেখো, একে ফজলুল হক ড্যাশ ইন বরিশাল। তো এখানে বুঝতে পারছো একজন ব্যক্তি এবং একটা জায়গার নাম উল্লেখ আছে। পরবর্তী লাইন দেখো, হি ওয়াজ আ স্কলার অ্যান্ড রিনাউন্ড পলিটিশিয়ান। পরের লাইনটা বাদ দাও, প্রথম প্রশ্নটা দেখো, এখানটাতে একজন ব্যক্তি আছে এবং এখানে একটা জায়গার নাম আছে। এরকম ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যক্তি মাঝখানে গ্যাপ দিয়ে জায়গার নাম বা এখানে একটা টাইম থাকে, এক্ষেত্রে কি ব্যবহৃত হয়, কি বসে একটু আগেই বললাম, কোন ব্যক্তির জন্মস্থান বুঝাইতে বা জন্মসাল বুঝাইতে এরকম প্যাটার্ন ফলো করা হয়। তো এখানটাতে কি আছে, এই যে ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্নটা হবে। একে ফজলুল হক ওয়াজ বর্ন ইন বরিশাল, বুঝতেই পারছো। এবং তোমরা জানো কিন্তু এটা কিন্তু সাধারণ জ্ঞানেও লাগে যে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেছিল, শেরে বাংলা ফজলুল হক বরিশালে জন্মগ্রহণ করেছিল। কিন্তু এরপর আসো, দ্য থিপ ran away dash we saw him, he couldn't steal anything from the house। এখানে কি বোঝাচ্ছে, যে চোরটা পালায়ে গেছে, আমরা তাকে দেখলাম, কিরকম একটা কম্পারিজন দেখো। এরপর হি কুডেন্ট স্টিল এনিথিং ফ্রম দ্য হাউস, সে কিছু চুরি করতে পারে নাই। তাইলে এরকম কিছু ঘটনা ঘটছে যে আমরা যখন তাকে দেখছি ততক্ষণ কিছু চুরি করতে পারে নাই, সব ঘর থেকে কিছু নিতে পারে নাই। সো এখানটাতে দেখো, দ্য থিপ র্যান অ্যাওয়ে, সাথে সাথে দৌড়াই পালাই। আমি তো ধরো চোরকে দেখলাম আমার বাসায় চুরি করতে আসছে, সে কি দাঁড়ায় থাকবে না, সে বরং আমাকে দেখার সাথে সাথে ভয়ে দৌড়ে পালাই যাবে। তো এখানটাতে কি হইতে পারে, ওই যে সাথে সাথে দুইটা কাজ একদম সাথে সাথে হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাড ব্যবহার করি। এখানে নো সুনার হ্যাডের প্যাটার্ন আছে, দেন আছে নাই, তো এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। দেখো, দ্য থিপ র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ উই স হিম, যেই না আমরা তাকে দেখলাম অমনি সে দৌড়াই পালাইছে। তাইলে এখানটাতে আমরা অ্যাজ সুন অ্যাজ কই আছে, এই যে অ্যাজ সুন অ্যাজ হবে। এরপর আসো, দ্য রিক্সা পুলার ক্যানট অ্যাফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস আ ডে ড্যাশ আর রিক্সা, হি ইজ ভেরি পুয়ার। তো দেখো একজন রিক্সা পুলার ঠিক মতো 2 বেলা খাবারই জোগাড় করতে পারে না, সে একটা রিক্সার কথা কেমনে ভাবতেছে? যে 2 বেলার 200 টাকার খাবার জোগাড় করতে পারে না, সে 30,000 টাকা দিয়ে একটা রিক্সা কেমনে কিনবে? তো এখানটাতে ওই যে কম্পারিজন বলেছিলাম দুইটা আনরিয়ালিস্টিক জিনিসের মধ্যে, যেটা কখনো পাশাপাশি দাঁড় করানো যাবে না। 200 টাকার সাথে 30,000 টাকা তুলনা করা যাবে? নো। তো এখানটাতে কি হবে, ওই যে লেট অ্যালোন হবে। আর রিক্সা পুলার ক্যানট অ্যাফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস আ ডে, লেট অ্যালোনের রিক্সা, একটা রিক্সা কিভাবে সে কিনবে? তো এখানটাতে লেট অ্যালোন হবে। এবং অপশন থেকে আমরা লেট অ্যালোন কুচুত করে কেটে দিবা, রিপিট হয় না কিন্তু গ্যাপ ফিলিং এ, তো কেটে দিবা, অপশন কমে গেলে তোমার চুজ করার সুবিধা হবে তোমার জন্য। এরপর আসো, আ ব্রেভ ওয়ারিয়র ড্যাশ ডাই দেন ইল টু এনিমিস, ইজ দ্য প্যাট্রিয়ট। একজন সাহসী যোদ্ধা ড্যাশ ডাই দেন ইল টু এনিমিস, শত্রুর হাতে পরাজয় বরণ করার থেকে বরং মরতে পছন্দ করে। তাহলে এই যে তোমাকে বলেছিলাম দেন থাকবে এবং দুইটা কাজের মধ্যে তুলনা বুঝাবে, পছন্দ করা বুঝাবে, দুইটা কাজের মধ্যে কোনো একটাকে পিক করা বুঝাবে, তখন আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার নাকি উড র্যাদার? উড র্যাদার, র্যাদারের সাথে দেন যায় কিন্তু। তো এখানটাতে আমরা উড র্যাদার লাগাবো। দ্য ব্রেভ ওয়ারিয়র উড র্যাদার ডাই দেন ইল টু এনিমিস, অর্থাৎ সে শত্রুর হাতে পরাজয় বরণ করার থেকে বরং মরেই যাবে। ঠিক আছে, যে প্রীতিলতা ওয়াদ্দেদার যে কাজটা করেছিল। ওকে, এরপর আসো, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং আ স্টাইপেন্ড, হি উইল শিওরলি সি টু ইট। তো এখানটাতে ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং আ স্টাইপেন্ড, কি বুঝাইতেছে, যে তোমার কলেজের প্রিন্সিপালের সাথে তোমার একটা অ্যাপ্লিকেশন করা উচিত বা অ্যাপ্লিকেশন করাই ভালো, তিনি এটা নিয়ে দেখবে, তোমার প্রয়োজন আছে, তোমার উচিত একটা অ্যাপ্লিকেশন করা, এরকম একটা মিনিং আসতেছে না? বাকি অপশনগুলো দেখো, এখানটাতে আসলে হ্যাড বেটার ছাড়া অন্য কিছু হওয়ার অপশনই নেই। তো এখানটাতে ওই উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হবে, ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, ওকে। এরপর দেখো, ইন আওয়ার কান্ট্রি আ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড
ডে ইন ডে আউট। তো সারাদিন তারা পরিশ্রম করে, এটা বোঝাইতেছে হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রু আওয়ার ক্রিয়েটার। ঈশ্বরের মাধ্যমে বা স্রষ্টার মাধ্যমে সে আমাদের কাছে খাবার পৌঁছে দেয়, বা স্রষ্টা তার মাধ্যমে আমাদের কাছে খাবার পৌঁছায়, যেটাই বলো না কেন। সো এখানে কি হইতে পারে, ইন আওয়ার কান্ট্রি আ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। কি হইতে পারে, হ্যাভ টু, দেয়ার, ইট, নাকি হোয়াটস ইট লাইক। দেখো তো এখানটাতে একমাত্র মাঝখানে বসার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাভ টু। তাহলে এখানটাতে যদি আ ফার্মার বলেছে, তুমি হ্যাভ টু বসাবা নাকি হ্যাজ টু বসাবা চিন্তা করো, আর মিলে কিনা সেটাও দেখো। তো এখানটাতে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ টু হবে। ইন আওয়ার কান্ট্রি আ ফার্মার হ্যাজ টু ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। তাহলে হ্যাজ টু দিলেই তো হচ্ছে তাকে বাধ্য হয়ে কাজ করতে হয়, সে নিজের খাওয়ার জন্য তো তাকে চাষাবাদ করতে হবে, তাই তো, তাহলে হ্যাজ টু হবে। এরপর আসো, ড্যাশ ইয়োর প্রিন্সিপাল ড্যাশ হিজ এ নোবেলম্যান। তাইলে এইখানটাতে বলতেছি যে তোমার প্রিন্সিপাল কি, এরকম দুইটা গ্যাপওয়ালা জিনিস আমরা বলেছি, মাত্র দুইটা আছে, একটা হচ্ছে হোয়াট ড্যাশ ড্যাশ লাইক, আর একটা হচ্ছে হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক। তো জিনিসটা দেখতে কেমন বুঝাইলে লুক লাইক, আর জাস্ট নর্মালি জিনিসটার কোয়ালিটি বা কেমন এরকম বুঝাইলে হোয়াট ড্যাশ ড্যাশ লাইক। তাহলে এখানটাতে কি হইতে পারে, প্রিন্সিপাল, পরে প্রিন্সিপাল কেমন এটা প্রশ্ন হইতে পারে। সো দেখতে কেমন সেটাও জিজ্ঞেস করতে পারি, তার কোয়ালিটি বা গুণ সম্পর্কেও জানতে পারি। পরবর্তী উত্তরটা দেখলে তুমি বুঝবে হি ইজ এ নোবেল ম্যান। আমি কিন্তু তার ফেসিয়াল ক্যারেক্টার বা কতটুক লম্বা এগুলা কিছু বলি নাই, বলতেছি সে মহৎ মানুষ, সেটা তার একটা গুণবাচক জিনিস। তো এখানটাতে কি হবে, হোয়াটস লাইক, অবভিয়াসলি হোয়াটস লাইক, লুক লাইক হবে না। সো হোয়াটস ইউর প্রিন্সিপাল লাইক, তোমার প্রিন্সিপাল কেমন, কেমন মানুষ, এটা জিজ্ঞেস করছো, ঠিক আছে। এরপর এই যে আরেকটা ডাবল গ্যাপ, এখানে তাহলে কি হবে দেখো, এখানে চোখ বন্ধ করে তুমি হোয়াট ডাজ লুক লাইক লিখে দাও, তাছাড়া কিছু সুযোগ নেই। তারপর দেখো, ড্যাড হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, বাচ্চা, ছোট বাচ্চা বাবার কাছে জিজ্ঞেস করতেছে, অবশ্যই সে এলিয়েনের ক্যারেক্টার জানতে চাইবে না, দেখতে কেমন কিউরিওসিটি সেটা নিয়েই হবে। ওয়েল, বাবাজি উত্তর দিচ্ছে, ওয়েল এলিয়েন্স আর বিলিভ টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট ইন ইউএফও। ইউএফও দিয়ে তারা পৃথিবীতে আসছে, অ্যান্ড ফিল্মস অ্যান্ড সায়েন্স ফিকশনস টেল আস অ্যাবাউট দেম। তো এখানটাতে মুভি এবং সায়েন্স ফিকশনের দিয়ে আমরা সেটা জানতে পারি, দে আর রিয়েলি অসম, তারা চমৎকার। তো এখানটাতে অবভিয়াসলি একটা বাচ্চা এলিয়েন দেখতে কেমন সেটা জিজ্ঞেস করবে, সন্দেহ নাই। ওকে, তাহলে এটা হয়ে গেল, বাকি থাকে দুইটা দেখো, ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল মোস্ট অফ দ্য টাইম বাই ইউজিং ফেসবুক। এটা তোমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, এমন কেউ নাই যে স্ক্রিনের সামনে আমার কথা শুনছো অথচ ফেসবুকে অ্যাডিক্টেড না, এমন কেউ নেই এখানে। তো এখানটাই দেখো দুইটা জিনিস হইতে পারে, এবং এই দুইটা জিনিস এরকম প্যাটার্নে শুরু হয়, সেন্টেন্সের শুরুতে বসে, পরে বি ভার্ব থাকে, একটা হচ্ছে ইট আর একটা দেয়ার। কোনটা হইতে পারে দেখো তো, ইট দিয়ে ইট ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস আর স্পয়েল হইতে পারে, দেয়ার ইজ আনফর্চুনেট দ্যাট, দেয়ার দিয়ে আমরা কোনো কিছুর অস্তিত্ব বোঝাই। তো দেয়ার ইজ আনফর্চুনেট হয়, দেখছো কখনো এরকম কোনো অস্তিত্ব কোনো বস্তু উল্লেখ আছে, নাই। তো এখানে ইট হবে, ইট ইজ আনফর্চুনেট মানে এটাই দুর্ভাগ্য, ইট, এখানে ইট হবে। পরেরটা দেখো দেয়ারের সাথে মিলে যাবে। নাও উই গেট ইনফরমেশন উইদিন সাম সেকেন্ড, সেল ফোনস আর ডুইং দিস মিরাকুলাস থিং, বাট ড্যাশ ওয়াজ আ টাইম, বাট দেয়ার ওয়াজ এ টাইম, একদা একটা সময় ছিল, একটা সময় অস্তিত্ব ছিল একটা সময়ের, বাট দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন উই হ্যাড টু ওয়েট day after day for a letter to come and bring the news about our near India wrongs. ওই যে দেখা যেত দিনের পর দিন একটা লেটারের জন্য ওয়েট করতে হচ্ছে, লেটার যাবে, রিপ্লাই আসবে। এখন কি হয়, মেসেঞ্জারে টুকুস করে একটা মেসেজ পাঠিয়ে দাও, টুকুস করে 2 সেকেন্ডে রিপ্লাই চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে সবগুলো কাভার হয়ে গেল, এটা কাভার হইলো, এটা কাভার হইলো, এটা কাভার হইলো, এটা কাভার হইলো, সবকিছু কাভার হয়ে গেল। এবং তোমরা আসলেই কিন্তু মানে তোমরা মানতে বাধ্য যে এর মতো ইজি টপিক আর আসলে ইংলিশে নাই। ওকে ডান, এরপর আমরা পরেরটাই যাই, পরের কোশ্চেনে। ওকে, পরের কোশ্চেনটা দেখো, এটা ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন। তো প্রথমেই যদি আমরা একটু খেয়াল করি, এগুলো ছোট ছোট আছে, আগের মতো তো বড় না। ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে ডেঞ্জারাস। তাহলে এখানে কি হবে, আমি তোমাকে কুমিরটাকে টাচ করতে নিষেধ করছি, বিকজ এইটা ভয়ঙ্কর, তোমার ক্ষতি হইতে পারে। তাহলে এখানে ইউ কি হইতে পারে, তোমার বরং কুমিরটা না টাচ করাই উচিত, বা তোমার উচিত কুমিরটাকে না ছোঁয়া উচিত। কি ব্যবহৃত হয় এখানে, শুডের পরিবর্তে হ্যাড বেটার। তাহলে এখানে কিন্তু হ্যাড বেটার হইতে পারে, আপাতত আমরা হ্যাড বেটারের উত্তর নিব। ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, তোমার ক্রোকোডাইল বা কুমিরটাকে না ছোঁয়াই উচিত, হ্যাড বেটার।
ওকে, এরপর দেখো শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল। বুঝতেই পারছো, সে কখনো একটা ডিমই সিদ্ধ করে নাই। তুমি চিন্তা করতেছো সে এক বেলার খাবার বানাবে? ইম্পসিবল, নেভার। তাহলে এখানে কি হবে? ওই যে লেট অ্যালোন। ওকে, এরপর দেখো ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস, বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে বোঝাচ্ছে যেই বৃষ্টি থামবে অমনি সে বাইরে যাবে। দেন আছে নাই, কি ব্যবহৃত হবে? এরকম দুইটা কম্পারিজন, টাইমের কম্পারিজনে যে একটা কাজ হতে না হতে আর একটা কাজ হবে, এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। যেহেতু দেন টেন নাই, ওই প্যাটার্ন নাই, তাহলে অ্যাজ সুন অ্যাজ। কই গেল অ্যাজ সুন অ্যাজ? এই যে কুটুস করে কেটে দাও, লেটালোনা ব্যবহার করে ফেললাম, সো এটাও কুটুস করে কেটে দাও। এরপর আসো আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফট দরকার নেই। আই ড্যাশ ওয়াক, আমার লিফট দরকার নেই, বরং আমি হাঁটবো। এটা তো মোটামুটি এরকম তুলনা না যে সে ডিম ভাজতেছে, ডিম ভাজতে পারে কিনা, ডিমই ভাজতে পারে না আর ভাত রান্না করবে, অন্য কিছু রান্না করবে, এরকম তুলনা না। এটা খুবই রেশনাল তুলনা। আমি হাঁটবো নাকি কারে বাসায় যাব, বা আমি হেঁটে যাব নাকি দৌড়ে যাব, এরকম একটা কম্পারিজন। তো এই ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? দুইটা কাজের তুলনার ক্ষেত্রে আমরা বলেছিলাম উড রাদার। আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফটের দরকার নেই। আই উড রাদার ওয়াক, আমি বরং তার থেকে হেঁটে উঠবো সিঁড়ি দিয়ে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছো। এখানে আমরা বলেছিলাম উড রাদারে দুইটা কাজ থাকে এবং সাধারণত দেন দিয়ে যুক্ত থাকে। যদি সেন্টেন্স দুইটা ক্লজ আকারে না থাকে, দুইটা আলাদা সেন্টেন্স থাকে, তখন আর দেন থাকে না, জাস্ট আমরা দুইটা কাজের কম্পারিজন দেখতে পাই। ওকে, এরপর আসো দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। এখানে কি হবে? তাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করা দরকার, নাহলে প্রজেক্টটা ফেল করবে। দরকার এরকম অর্থে কোনটা ব্যবহৃত হতে পারে? প্রয়োজন বা দরকার বা করতে হবে। হ্যাভ টু বা হ্যাজ টু হইতে পারে না? এখানে দে আছে, দে এর সাথে হ্যাভ টু যাবে নাকি হ্যাভ টু যাবে, তোমরাই চিন্তা করো। দে, তার এটা প্লুরাল, সো এখানে হ্যাভ টু হবে। দে হ্যাভ টু সলভ দিস প্রবলেম, সমস্যাগুলো সমাধান করতে হবে, নাহলে প্রজেক্টটা ফেল করবে। ঠিক আছে, এরপর আসো দ্য হাউস ওয়াজ ডার্টি, ঘরটা খুবই অপরিষ্কার ছিল। ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, তাহলে এখানে কি হইতে পারে? দেয়ার ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, ইট ইজ জন হু ক্লিন দ্য হাউস। এরকম ক্ষেত্রে আমরা ইট ইজ অমুক, ইট ইজ তমুক, ইট ইজ আই হু এম টু ব্লেম, এরকম ক্ষেত্রে আমরা ইট ইজ দিয়ে এভাবে সেন্টেন্সটা শুরু করি। কিন্তু তোমরা এটা জানো কিরকম অ্যাপোজিশন কিভাবে কি হয়। তো এখানে কি হবে? ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। ওকে, এরপরে দেখো ড্যাশ গোস আ প্রভার্ব দ্যাট মর্নিং শোজ দ্যাট, এটা তোমরা সব ক্ষেত্রেই জানো যে এরকম সেন্টেন্সের স্টার্টিং এ দেয়ার গোস এ প্রভার্ব খুবই কমন একটা সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে দেয়ার বসাবো। আরেকটা জিনিস মাথায় রাখবা, কমপ্লিটিং সেন্টেন্স আমরা পড়বো নেক্সট ক্লাসে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে প্রভার্ব থাকবে, প্রভার্বকে প্রভার্বের মতোই লিখতে হবে, তুমি বানাই কিছু একটা লিখতে পারবা না। ঠিক আছে, যদি প্রথম পোর্শন ধরো তোমার কাছে দেওয়া আছে অল দ্যাট গ্লিটার্স, পরের পোর্শনে তোমাকে ইজ নট গোল্ড লিখতেই হবে, অন্য কিছু লিখলে কাটা কুচুত করে কেটে দিবে, বুঝছো? তাহলে অবশ্যই তোমাকে প্রভার্বস থাকলে প্রভার্বস গুলাকে প্রভার্বস এর মতোই ট্র্যাডিশনালি যেভাবে চলে আসছে ওভাবে লিখতে হবে। এরপর আসো ড্যাশ অ্যান অ্যালিগেটর ড্যাশ আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো কুমির দেখি না। অ্যালিগেটর এটা এটা ক্রোকোডাইল, কুমিরের ইংলিশ একটা ফর্ম। তো অ্যালিগেটর আমি কখনো দেখি নাই, তাহলে কি জিজ্ঞেস করবো? অ্যালিগেটরের গুণ সম্পর্কে জানতে চাইবো, না অ্যালিগেটরটা কেমন সেটা জানতে চাইবো? অবভিয়াসলি কিরকম দেখতে সেটা জানতে চাইবো। তো এইখানটাতে কি হবে? হোয়াট ডাজ অ্যান অ্যালিগেটর লুক লাইক, দেখতে কেমন। এই জন্য আমি তো পরবর্তীতে বলতেছি আমি কখনো দেখি নাই, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি কেমন দেখতে। ওকে, এরপর আসো হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড। তাইলে এখানে কি হতে পারে? সে জার্মান প্যারেন্টসে কি করছে? একটা জায়গায় জন্মগ্রহণ করতে পারে, আমি জায়গার কথা উল্লেখ করতে পারি জন্ম নেওয়ার ক্ষেত্রে, ডেটের কথা উল্লেখ করতে পারি, আবার জায়গার পরিবর্তে কিরকম ফ্যামিলি থেকে আসছে সেটা উল্লেখ করতে পারি, বা প্যারেন্টসদের কথা উল্লেখ করতে পারি। এখানে প্যারেন্টস এর কথা বলছে, অ্যান্ড এখানটাতে ওয়াজ বর্ন হবে, হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস। অ্যান্ড পরের স্পেসটা দেখে বুঝতে পারছো, ইনফ্যাক্ট লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড, শুধু জন্মগ্রহণ করে নাই, জীবনের অধিকাংশ সময় বাইরে কাটাইছে, বিদেশে কাটাইছে। এরপর দেখো ড্যাশ দ্য জার্নি ড্যাশ ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু, তাহলে এখানে ওই একটাই বাকি আছে, হোয়াটস লাইক, হোয়াটস দ্য জার্নি লাইক, ভ্রমণটা কেমন ছিল, কোয়ালিটি, ভ্রমণের কোয়ালিটি কেমন ছিল, ভালো লাগছিল নাকি লাগে নাই, তাহলে এখানে হোয়াটস লাইক হবে, হোয়াটস লাইক। ঠিক আছে, আশা করি
এটাও ক্লিয়ার। ওকে, এরপর আসো পরে যাই। পরেরটা দিনাজপুর বোর্ড 25 আসছে, রাজশাহী বোর্ড 19 আসছে, দুইবার আসছে, রিপিট হয়েছে কিন্তু। তো দেখো শুরুতে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার্স ব্লুম। বসন্ত খুব সুন্দর এবং এই সময় প্রচুর ফুল ফোটে। দ্যাট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, মনে হয় যেন সবকিছু নতুন জীবন পেয়েছে। তাহলে কি হয় এরকম ক্ষেত্রে? একদম শুরুতে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ইট, একটা হচ্ছে দেয়ার। তো দেয়ারের ক্ষেত্রে সাধারণত বি ভার্ব থাকে পরে, আর ইটের ক্ষেত্রে মাল্টিপল ভ্যারিয়েবল জিনিস থাকতে পারে। এটা চিন্তা করো, দেয়ার হবে নাকি ইট হবে? দেয়ার সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, নাকি ইট সিমস দ্যাট? অবভিয়াসলি ইট, কোনো সন্দেহ নেই। ইট সিমস মানে মনে হওয়া, এটা মনে হয় যে সবকিছু নতুন জীবন পেয়েছে। তাহলে এখানে কি হবে? ইট হবে, ইট সিমস। ওকে, এরপর আসো ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে। সো ওয়েদারের কথা বলছো, এটা ওই এক্সাম্পলেই দেখিয়েছিলাম। ওয়েদারটা কেমন, ওয়েদারের কোয়ালিটি সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে হোয়াট দ্য ওয়েদার লাইক টুডে। আজকের ওয়েদারটা কেমন, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের ওয়েদারটা কেমন। ওকে, এরপর দেখো ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বরং এখন একটু একা থাকতে দাও, কাজ আমি কাজ করতেছি। তো এখানে কি হইতে পারে? ইউ শুড লিভ মি অ্যালোন, তোমার উচিত আমাকে একটু একা ছেড়ে দাও, আমি কাজ করতেছি তো। তাহলে শুডের পরিবর্তে কি বসে? আমরা এখানটাতে হ্যাড বেটার দেবো। অল্টারনেটিভ কোনো অপশন কি আছে? ইউ হ্যাভ টু বা হ্যাজ টু, আমি তোমাকে বাধ্য করতে পারছি না এখানটাতে, এরকম বাধ্যবাধকতা বুঝাই নাই, তোমাকে আমাকে ছেড়ে যেতেই হবে। হ্যাভ টু হ্যাজ টু সাধারণত রেসপন্সিবিলিটি বোঝায়, এখানে কোনো রেসপন্সিবিলিটি নো। তো এখানটাতে আমরা হ্যাড বেটার বসাবো, অন্য কোনো অপশন কিন্তু তুমি মিলাইতে পারবে না। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। এরপর আসো দ্য পুয়ার ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বিগ। অলরেডি বলে ফেলছি, এরকম ক্ষেত্রে দুইটা জিনিসের তুলনা এবং দেন আছে উড রাদার। দ্য পুয়ার ম্যান উড রেদার স্টার্ভ দ্যান বেগ, সে বরং ভিক্ষা করার থেকে না খেয়ে মরবে। স্টার্ভ মানে কি? অনশন করা, না খেয়ে থাকা। এরপর অবশ্য ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স, কি হবে? এক্সিস্টেন্স বুঝাইতেই দেয়ার, এন্ড সেন্টেন্সের শুরুতে আছে ইট তো হয়ে গেছে। সো সেন্টেন্সের শুরুতে বসার মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেয়ার। সেখানে দেয়ার বসিয়ে দাও। দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, মার্সে মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নাই। এরপর আসো বেবি, বেবি জিজ্ঞেস করছে মম ড্যাশ অ্যান ওল্ড ড্যাশ, একটা হুতুম পেঁচা কেমন দেখতে। নিশ্চয়ই হুতুম পেঁচার কোয়ালিটি জিজ্ঞেস করবে না, ওই আগের মতো বাচ্চা কিউরিয়াস হয়ে হুতুম পেঁচা কেমন দেখতে সেটাই জানতে চাই। তাহলে এখানটাতে মম হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক, অবভিয়াসলি তাই, লুক লাইক। ঠিক আছে, ওকে। এবার দেখো স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, হি ড্যাশ ইন 1771। কি হবে? একটাই আছে এরকম, অবশ্যই জন্মগ্রহণের কথা বলতেছে। হি ওয়াজ বর্ন ইন 1771, একই প্যাটার্ন, সব কোশ্চেনে দেখছো একই প্যাটার্ন। এরপর আসো এভরিবডি ড্যাশ পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন টাইম, সবাইকে সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তাহলে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, কি হবে? হ্যাভ টু বা হ্যাজ টু। এভরিবডি আছে এন্ড ইউ নো এভরিবডি, এভরিওয়ান এগুলোর সাথে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। সো এখানটাতে হ্যাজ টু হবে, থার্ড পারসন সিঙ্গুলার ইন্ডিকেট করে এভরিবডি, সো অবশ্যই হ্যাজ টু লিখবা। এরপর দেখো ড্যাশ উইড রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, কি হইতে পারে? যেই আমরা স্টেশনে পৌঁছাইলে অমনি ট্রেনটা ছেড়ে দিল। এখানে নো সুনার হ্যাড নাই, সো অবভিয়াসলি অ্যাজ সুন অ্যাজ হবে। অ্যাজ সুন অ্যাজ করে আছে এই যে, এখানটাতে আমরা কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ। As soon as we reached the station, the train started. Okay. এরপর আসো he did not even see a hill. সে কখনো একটা পাহাড়, হিল বলতে পাহাড়ে বুঝাই, let alone a mountain, এটা বুঝতেই পারছো। মাউন্টেন মানে পর্বত, বিশাল উঁচু এবং অনেকগুলোর মধ্যে যখন একটা থাকে তখন সেটাকে পর্বত বলে। প্রথমত মাউন্টেনের উচ্চতা অনেক বেশি হয় অ্যান্ড পর্বতে অনেক পাহাড় এক জায়গায় থাকে। ওকে, তো এখানটাতে তাহলে হিলের সাথে মাউন্টেনের তুলনা যায় না। হিল যদি ধরো 100 মিটার হয়, মাউন্টেন হয়তো 10,000 মিটার। তাহলে এখানটাতে কি হবে? হি ডিড নট ইভেন সি আ হিল লেট অ্যালোন আ মাউন্টেন। কিসের সাথে কিসের তুলনায়? যে পাহাড়ি দেখে নাই, তাহলে তুমি পর্বত দেখানোর কথা চিন্তা করতেছো। ঠিক আছে, ওকে। তাহলে এটাও শেষ হইলো, এটা রিপিটেড কোশ্চেন। এরপর বরিশাল বোর্ডের একটা কোশ্চেন দেখো, বরিশাল বোর্ড 25 আসছে। প্রথমে দেখো দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, মানুষটা এখনো বেঁচে আছে। উই ড্যাশ হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ, জীবন বাঁচানোর জন্য আমাদেরকে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে। এখন এখানে প্রশ্ন আসবে যে
আমাদের কি তাকে দ্রুত ভর্তি করানো উচিত এরকম, নাকি ভর্তি করাতে হবে এরকম? তো যেখানে এরকম রেসপন্সিবিলিটি বুঝবা, এখানে হ্যাবিটের মানে রেসপন্সিবিলিটি বুঝাই না, বাট এখানে তাকে দ্রুত ভর্তি করানো তোমার রেসপন্সিবিলিটি। যেখানে এরকম রেসপন্সিবিলিটি ইন্ডিকেট করবে সেখানে আমরা হ্যাজ টু বা হ্যাভ টু বসাবো। এখানে হ্যাভ টু করবে, উই হ্যাভ টু হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ, দ্রুত তাকে ভর্তি করাইতে হবে, এটা আমাদের কর্তব্য। এরপর দেখো, দ্যাট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং ওয়েন উই গেট ফ্রেশ এয়ার, শুধুমাত্র সকালেই আমরা পরিমল পরিচ্ছন্ন বাতাস গ্রহণ করতে পারি। তো এখানে কি হতে পারে, শুরুতে দুইটা জিনিস হয়, একটা দেয়ার অ্যান্ড একটা ইট। সো ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং ওয়েন ইউ গেট ফ্রেশ এয়ার হইতে পারে, দের ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং, কোনটা হবে? ইট হবে। সাধারণত ওই যে বললাম ইট ইজ মি, ইট ইজ আই, ইট ইজ ইউ, এই প্যাটার্নটা, ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং, আসলে ইট ইজ এর দরকার নেই। এখানে শুধু যদি তুমি এরকম বলো আর্লি ইন দ্য মর্নিং উই ক্যান গেট ফ্রেশ এয়ার, হোয়েন বাদ দাও আর প্রথমের প্রশ্নটা বাদ দাও, তখন সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তোমরা যখন সেন্টেন্সের চেঞ্জ করেছো তখন দেখেছো না, চেঞ্জিং সেন্টেন্সে দেখেছো। সো এইখানটাতে জাস্ট এখানে ওটাকে কমপ্লেক্স করার জন্য আমরা ইট ইজ নিয়ে আসি, ঠিক আছে? তো ইট হবে এখানটাতে, ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং ওয়েন ইউ গেট ফ্রেশ এয়ার। এরপর দেখো, মাই কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা, বুঝতেই পারছো তার জন্মের কথা বলতেছে, একদিকে জন্মগ্রহণ করলো এবং সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে আমেরিকাতে। নাও হি হ্যাজ এ ডুয়াল সিটিজেনশিপ, সবার ড্রিম। যাই হোক, মাই কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর, তাহলে এখানে ওয়াজ বর্ন হবে। এরপর আসো, ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট, তোমার এখনই জার্নি শুরু করা উচিত। দ্য রিভার ইজ কাম নাও অ্যান্ড দ্য ওয়েদার ইজ অলসো গুড, তাহলে এখানে কি বোঝাচ্ছে? উচিত বোঝাচ্ছে, যেহেতু ওয়েদারও ভালো আছে, নদীর পানিও শান্ত, তো তোমার উচিত এখনই যাত্রা শুরু করা। তো উচিত বুঝাইতে আমরা কি ব্যবহার করি? সরি, হ্যাড বেটার, হ্যাড বেটার। এখানে তাহলে হ্যাড বেটার হচ্ছে, কোনো সন্দেহ নাই। ওকে, এরপর আসো ইতে কামরুল, কামরুলকে বলতেছে ড্যাশ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ড্যাশ, আনিস উত্তর করতেছে ইটস নট ইজি, ইটস রিয়েলি হার্ড অ্যান্ড কম্পিটিটিভ। তাহলে এখানটাতে বুঝতেই পারছো উত্তর দেখা যে অ্যাডমিশন টেস্ট কেমন দেখতে এটা জিজ্ঞেস করে নাই, কেমন কঠিন নাকি সহজ, কম্পিটিশন কেমন হয় এটা জিজ্ঞেস করেছে। সো এখানটাতে হোয়াটস লাইক হবে, হোয়াটস লাইক। এরপর আসো, মাই ফাদার ইজ ভেরি রিজিড, হি কান্ট টলারেট এনি টাইপ অফ করাপশন, খুবই কড়া আমার বাবা, কোনোভাবেই কোনো দুর্নীতি পছন্দ করে না, সহ্য করে না। হি ড্যাশ রিজাইন দ্য পোস্ট দেন কম্প্রোমাইজ উইথ করাপশন, এখানে তুলনা বোঝাচ্ছে। এন্ড দেন আছে, সে দুর্নীতি সহ্য করার থেকে বরং পোস্ট থেকে রিজাইনই করে দিবে, তাহলে কি হবে? উড রাদার, তাহলে হি উড রাদার রিজাইন দ্য পোস্ট দেন কম্প্রোমাইজ উইথ করাপশন, ঠিক আছে? এরপর আসো, দের ইজ আ সুইমিং পুল, ওখানে একটা সুইমিং পুল আছে। সো ড্যাশ ইজ নো ফিশ হিয়ার, সুইমিং পুলে মাছ থাকে থাকে না, সো দের ইজ নো ফিশ হিয়ার, এখানে কি হবে? দেয়ার হবে, মাছের অস্তিত্ব বুঝাইতেছে, মাছ আছে কি নাই সেটা বুঝতে, দেয়ারের আলাদা অর্থ নাই, ঠিক আছে? কোনো বস্তু আছে নাকি নাই সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় দেয়ার। এবার দেখো, টিচার বলতেছে লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ ড্যাশ, টিচার জিজ্ঞেস করতেছে বাংলাদেশের জাতীয় ফুল কেমন। উত্তরটা দেখো আগে, ইট লুকস লাইক বা ইট লুকস আ বিট লাইক লোটাস, খানিকটা পদ্মের মতো দেখতে। তাহলে দেখতে কেমন, উত্তর তো দিচ্ছে দেখতে কেমন, সেটা তাহলে প্রশ্ন নিশ্চয়ই করছে কেমন দেখতে সেটা, তাহলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। ওকে, হোয়াট ডাজ লুক লাইক। এরপর আসো, হিজ মেন্টালিটি ইজ সো মেন, হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি ড্যাশ মাই ফ্রেন্ড, তার মেন্টালিটি খুবই খারাপ, সে আমার শত্রু হওয়ারই যোগ্যতা রাখে না। দেখো কি বলতেছে, হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি, সে আমার শত্রু হওয়ার যোগ্যতাই রাখে না, ড্যাশ মাই ফ্রেন্ড, আমার বন্ধু হবে কোথায়? তাহলে অলৌকিক তুলনা, অবাস্তব তুলনা, এখানে কি হবে? লেট অ্যালোন, সব জায়গাতে লেট অ্যালোন আসছে, দেখছো? তাইলে সে আমার শত্রু হওয়ারই যোগ্যতা রাখে না, আবার বন্ধু হইতে আসছে। ওকে, এরপর দেখো, মিস্টার আরিফ টুক আ লোন ফ্রম আ ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস, বিজনেস শুরু করার আগে লোন নিয়েছে। হি রিপেড দ্য লোন ড্যাশ হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস, কি বুঝাইতেছে? যদিও একটাই বাকি আছে, তুমি পারবা। সে লোন নিয়েছিল, যখনই ব্যবসা থেকে কিছু লাভ করতে পারছে তখনই লোনটা শোধ করে দিয়েছে। তাহলে এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ, দেন টেন নাই, কিছু নাই। তো এখানটাতে অ্যাজ সুন অ্যাজ, এই শর্টে এএসএ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এএসএপি, সবাই তো আমরা শর্টকাট লিখি এখন। তাহলে হি রিপেড দ্য লোন অ্যাজ সুন অ্যাজ হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস। ওকে, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই।
বুঝতে পারছো তোমরা? যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু হয়, কমেন্টে লিখো, কমেন্টে লিখে ফেলো যদি কোনো ইস্যু থাকে। ওকে, পরের কোশ্চেনটা দেখো, ম্যানার্স মেক এ ম্যান। আচরণ একজন মানুষের পরিচয়। স্টুডেন্ট ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। স্টুডেন্ট বা শিক্ষার্থীদের কি, শিক্ষার্থীদের তাদের জীবনে যে ভালো অভ্যাসগুলো চর্চা করা, এটা কি তাদের কর্তব্য, তাদের রেসপন্সিবিলিটি। তাইলে এখানে কি হবে? হ্যাভ টু বা হ্যাজ টু। স্টুডেন্টস যেহেতু আছে এখানে হ্যাভ টু হবে, ঠিক আছে? হ্যাড বেটার না, উচিত এরকম বলা যাবে না, তাদের করতেই হবে। তাছাড়া আমি তাকে ভালো মানুষ, ভালো স্টুডেন্ট কোনোভাবে পরিচয় করতে পারবো না। তাইলে এখানে হ্যাভ টু হবে। এরপর আসো, ইউ লুক এক্সস্টেড, তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ, তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে, এখন তোমার উচিত একটু বিশ্রাম নেওয়া। এখানে কিন্তু তার দায়িত্ব বা কর্তব্য এরকম বুঝাইতেছে না, সেখানে হ্যাভ টু হ্যাজ টু না, কি হবে? হ্যাড বেটার হবে। তাহলে এখানটাতে ইউ একই রকম, কিন্তু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার একটু কাছাকাছি, এক জায়গায় কর্তব্য বুঝায় আর একটা জায়গাতে উচিত তো বুঝায়, উচিত বা না এরকম। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। এরপর আসো, মানসিব হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। কোভিড-19 ফার্স্ট ডোজটা এসে পায় নাই, ড্যাশ বুস্টার ডোজ। ওই যে তুলনা, আরে ফার্স্ট ডোজে নেয় নাই, বুস্টার ডোজের প্রশ্ন আসছে কেন? আসছেই না তো, শত্রু হইতে পারে না, আবার আসছে বন্ধু হইতে। তাই এখানে ওরকম লেট অ্যালোন। এরপর আসো, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, এটা আমরা দেখেছি। এখানে কি লিখেছিলাম আমরা? ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট নিউ লাইফ, ইট সিমস দ্যাট। এরপর দেখো, রোদেলা, রোদেলা কি বলতেছে? ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ। নামিরা উত্তর করতেছে, ইট লুকস লাইক এ হোয়াইট ডোম, সাদা গম্বুজের মতো দেখতে লাগে। তাইলে এখানে দেখতে কেমন লাগে তার উত্তর করেছে, তাহলে প্রশ্নটাও নিশ্চয় ছিল কেমন দেখতে সেটা। তাইলে হোয়াট ডাজ ড্যাশ এটা লুক লাইক, ঠিক আছে? লুক হবে। এরপর আসো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, হি ড্যাশ ইন চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল। জন্মস্থান বুঝাইতেছে, বুঝতেই পারছো। সেখানে হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল। এরপর আসো, দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি মোমেন্ট। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় হইতে পারে। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল। ওই যে এএসএপি বললাম একটু আগে, উই শুড স্টার্ট আওয়ার জার্নি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমাদের যাত্রা শুরু করতে হবে। সো এখানে কি হবে? এএসএ, অ্যাজ সুন অ্যাজ। আমি শর্টে লিখতেছি, তোমরা আবার এএসএ লিখে রেখে এসো না। এরপর আসো, ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ আই বিলং টু নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে এখানে ওই একটাই বাকি আছে, হোয়াটস লাইক। তো এখানে হোয়াটস লাইক ফ্যামিলির ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়? মানে তোমার ফ্যামিলিটা কিরকম, এটা কি যৌথ পরিবার, কনজয়েন্ট ফ্যামিলি, নাকি নিউক্লিয়ার ফ্যামিলি, এরকম বুঝাইতেছে। তাহলে এখানে হোয়াটস লাইক। এরপর আসো, আই ড্যাশ রিমেন সাইলেন্ট দেন কোয়ারেল উইথ দেম। এই যে দেন আছে এবং এখানটাতে দুইটার তুলনা বুঝাইতেছে, আমি এবার তাদের সাথে ঝগড়া করার থেকে বরং চুপচাপই থাকবো, বরং কি হবে? উড রাদার। তাহলে এখানে উড রাদার। ওকে, এরপর দেখো, ড্যাশ ওয়াজ আ টাইম পিপলস টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমালস। কি হবে? ওই ইট ব্যবহৃত হয়ে গেছে, সেন্টেন্সের শুরুতে ব্যবহার করার জন্য শুধু একটা দেয়ার আছে, দেয়ার হবে আর মিলে যাচ্ছে। দেখো, there was a time when people used to travel on foot or riding animals. তাহলে এখানে একটা সময় ছিল, there was a time, there was long since, এরকম ক্ষেত্রে কি কি বুঝাই? সময়ের অস্তিত্ব বুঝাই, ওই আগের সময়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করবো, ঠিক আছে? তো আমরা কোশ্চেন সলভ করলাম, বেসিকটা দেখলাম, এবং এখান থেকে তোমরা বুঝলাম কোশ্চেন প্যাটার্নটা কিন্তু সেম, সব ক্ষেত্রেই একই প্যাটার্নের কোশ্চেন হয়েছে। এবং ওই 10টা থেকেই আমি এক্সট্রা কিছু তোমাকে দেখিয়েছি, অন্য জায়গাতে কমপ্লিটিং এ কাজে লাগবে কিছু জিনিস। আর বাকিগুলা এখানে যে 10টা দেখছো, মোটামুটি 10টাই কিন্তু ঘুরে ফিরে আসছে, দেখছো না? তাহলে যদি 10টা একটু মাথার মধ্যে বুঝে কনসেপ্টটা নিয়ে যাইতে পারো, তোমার এইখানের মার্কসকেও আটকাইতে পারবে। আশা করি এখান থেকে তোমাদের একটাও ভুল হবে না ইনশাল্লাহ, যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। প্রথম পোর্শনে যেগুলোর মিনিং কি, কোথায় ব্যবহৃত হয় বলেছিলাম, অ্যান্ড প্র্যাকটিসের সাথে মিলিয়ে নাও, তাহলে তোমার 1 মার্কসেও কেউ হাত দিতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।